ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বিমানবন্দরে অবতরণ করেই সরাসরি ওসমান হাদির লাশ দেখতে হাসপাতালে যান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামায়াত আমির জানান, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। হাদির জানাজায় দল মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান জামাত আমির। ডক্টর শফিকুর রহমান জানান, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও সবার। এই শোকের মুহূর্তে হাদির পরিবার ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান জামাত আমির। শহীদ হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে। স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে এই জানাজা হয়। এতে ইমামতি করেন আন্তর্জাতিক বিশ্বে আলোচিত সাংবাদিক ও বর্তমান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা। রাষ্ট্রদূত মুশফিক জানান, পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সম্মুখ সারির যোদ্ধা মন্তব্য করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব গণতান্ত্রিক সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণা হিসেবে বেঁচে থাকবেন। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। সকাল 9:45টার দিকে বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এর আগে সকালে ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরে আসেন। যাত্রাপথে তার গাড়ি বহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ডক্টর জুবাইদার সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমার রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডক্টর জুবাইদা রহমানের। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 11:15টায় মরদেহ বহনকারী এমিরেটস এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। কাল ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের বাড়ির ঠিকানায় হেলিকপ্টার যোগে মরদেহ পাঠানো হবে। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশি 6 শান্তিরক্ষী। শরীফ ওসমান হাদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তার প্রেরণার বাতিঘর। সেই বিদ্রোহী কবির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন। চেয়েছিলেন শহীদি মৃত্যু। অশ্রুভেজা চোখে কলিজার টুকরো সন্তানের কবরে মাটি দিয়েছেন শহীদ হাদির মা। ভাইয়ের কবরে বোন আর প্রিয়তমা স্ত্রীর হাতের স্পর্শে ভারী হয় গোটা পরিবেশ। জুলাই যোদ্ধারা বুক ভাসিয়েছেন চোখের জলে। এক বিপ্লবীর মৃত্যু কাঁদিয়েছে কোটি মানুষকে। ওসমান হাদির শেষ বিদায়ের দৃশ্য তুলে ধরছেন নূর হোসেন। 32 বছরের এক টকবগে যুবকের নিথর দেহ ঘিরে লাখো মানুষের বুক ভাঙা হাহাকার। স্লোগানে প্রতিবাদে ফেটে পড়া শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন মানুষের স্রোত ঠেলে সামনের দিকে এগোয়, তখনও শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। এমন ভিড় ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যেতে হয়তো কয়েক ঘন্টা লেগে যেত। তাই কড়া নিরাপত্তা আর শৃঙ্খলার ভেতর দিয়ে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর হয়ে এগোতে থাকে। যে ময়দানে দাঁড়িয়ে বারুদ স্লোগান দিতেন হাদি, সে শাহবাগ চত্বর পার হয় তার সহযোদ্ধাদের ভালোবাসায়, শ্রদ্ধায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নামানো হয় হাদির নিথর দেহ। জুলাইয়ের বিপ্লবী হাদিকে কবরে নামান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ হাদির দীর্ঘদিনের সহযোদ্ধারা। ঘাতকের বুলেটে কেড়ে নেয়া ক্ষণজন্মা হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন গর্ভধারিণী মা, প্রিয়তমা স্ত্রী আর স্বজনেরা। কলিজার টুকরো সন্তানের কবরে মায়ের মাটি, কে কাকে সান্ত্বনা দেবে এমন দৃশ্যে। বিপ্লবীর মৃত্যু নেই, হাদিও বেঁচে থাকবেন তার বক্তৃতায়, সাহিত্যে, কর্মে, নিপীড়িত মানুষের স্লোগানে। যেমন হাজার বছর বেঁচে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদায় জুলাই যোদ্ধা হাদি, বিদায় আধিপত্য বিরোধী বারুদ সন্তান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শোক আর শ্রদ্ধায় শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানালো জাতি। লাখো মানুষ উপস্থিত হয় হাদির জানাজায়। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদিকে বিদায় দিতে দেশের মানুষ এখানে আসেনি। হাদিকে স্মরণে রেখে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না। জানাজায় অংশ নেয় উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারাও। পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। ইমরুল হাসানের রিপোর্ট। এক বিপ্লবীকে বিদায় জানাতে এত মানুষের সমাগম। আগ্রাসন ও আধিপত্য বিরোধী স্লোগান ছিল তাদের কণ্ঠে। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ পাশে হাদির জানাজা। তার আগেই মানুষের উপস্থিতি সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে যায়। 2:30টার পরপর হয় জানাজা। শোক ও ভালোবাসায় হাদিকে বিদায় জানায় সর্বস্তরের মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, হাদিদের মৃত্যু নেই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ওসমান হাদির দেখানো পথ ধরেই সামনের বাংলাদেশের নীতি হবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি। তোমার মন্ত্র ছিল চলো বলো বীর, চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলো বীর, চির উন্নত মমশির। আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। জানাজা পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। শরীফ শহীদ ওসমান হাদি, তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায় ইনকালাব মঞ্চ। বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে ছাত্র জনতা অবস্থান নিয়েছে শাহবাগ চত্বরে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান ও আরাফাত ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি জুবায়ের প্রধানের কাছে। জুবায়ের, শাহবাগে ছাত্র জনতার অবস্থান তো নিয়েছে ছাত্র জনতা, তো সেখানকার সার্বিক চিত্র এখন কেমন সেটি আমাদেরকে জানাবেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার দাফন সম্পূর্ণ শেষে কিন্তু এখানে শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখছি যে অবস্থান করছেন ছাত্র জনতা এবং সর্বস্তরের জনতার উপস্থিতি কিন্তু শাহবাগ মোড়ে এই মুহূর্তে রয়েছে এবং এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে খুনি নির্দেশদাতা এবং এই খুনের পরিকল্পনা যারা ওসমান হাদিকে এই গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টা সময় কিন্তু তারা দিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন আর সেটি তারা যেন দাঁড়িয়ে রাখেন এরকম আহ্বান কিন্তু ওসমান হাদি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে হুঁশিয়ারি উচ্চারণ ছিল, হুঁশিয়ারি কণ্ঠে তিনি যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন সেটি তারা যেন জারি রাখেন এরকম আহ্বান কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সাথে তিনি বলছেন যে কালচারাল ফ্যাসিজম, আওয়ামী লীগ যে জুলাইয়ে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীর বিচারের দাবিও কিন্তু এই শাহবাগ মোড় থেকে তারা কিন্তু আসলে জানাচ্ছেন এবং এখানে সর্বস্তরের জনতা, ছাত্র জনতা তাদের উপস্থিতি রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ জানাজা শেষ হওয়ার পরে কিন্তু 3:50 নাগাদ তার যে দাফন কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে তার পাশেই এবং পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের এই দাফন কাজ শেষে যে তাদের বিক্ষোভ কর্মসূচি, তাদের যে অবস্থান কর্মসূচি শাহবাগ মোড়ে হওয়ার কথা ছিল সেটি এখন চলমান রয়েছে এবং তাদের তারা কিন্তু আসলে কথা বলছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন এই যে 1 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল এখনো এই হত্যার যিনি মূল আসামি তাকে কিন্তু গ্রেফতার করতে পারেনি এবং সেই জন্য অর্থাৎ আদি হত্যার জন্য আওয়ামী লীগ জড়িত এবং যারা আসলে এই হত্যার পরিকল্পনা নির্দেশদাতা এবং তারা কিন্তু আওয়ামী লীগের সভাপতি যিনি ছিলেন আছেন হত্যাকারী যিনি রয়েছেন তাকে 24 ঘন্টার ভেতরে বাংলাদেশে নিয়ে এসে তাকে অন্যথায় তারা কিন্তু এখান থেকে তারা বলছেন যে আরো প্রচুর কর্মসূচি তারা কিন্তু সব জায়গায় প্রতিনিধি দেখেছেন সেটাও কিন্তু এখানে আমরা দেখছি আমার জড়ো হয়েছেন এবং তাদের পক্ষ থেকে তারা সব জায়গায় এই যে এই বিচারের দাবিতে তাদের যে প্রতিরোধ বার্তা সেটি কিন্তু এই শাহবাগ ঘোষণা করা হচ্ছে। দাফন কাজ পরপরই কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের পক্ষ থেকে কালচারাল ফ্যাসিজম, আওয়ামী লীগের বিচার সহ তারা সব জায়গায় এই যে এই বিচারের দাবিতে তাদের প্রতিরোধ বার্তা সেটি কিন্তু এই শাহবাগ মোড় থেকে ঘোষণা করা হচ্ছে। তো মুশফিক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জুবায়ের, আপনি আমাদের সাথেই থাকুন। এখন যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আরাফাত ইসলামের কাছে। আরাফাত, ছাত্র জনতার গণজমায়েতকে কেন্দ্র করে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি। আজ বেলা 2:30টার সময় রাজধানীর মানিক মে এভিনিউতে তার জানাজা সম্পন্ন হয় এবং জানাজা শেষে বিকেল 3টার দিকে পূর্ব থেকে নির্ধারিত তাকে যেখানে সমাধি করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, এখানে তারকে দেহটি বহনকারী অ্যাম্বুলেন্সটি এখানে পৌঁছায় এবং 3টায় পৌঁছানোর পর 3:15টার দিকে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় এবং তারপরই তার দাফন কার্যের যে প্রক্রিয়া সেটি শুরু হয় এবং বেলা 3:30টা নাগাদ তাকে মরদেহ সেই কবরে শায়িত করা হয়। এরপর 3:50 দিকে তার দাফন কার্য সম্পন্ন করা শেষে 4টার কিছুক্ষণ আগে কিন্তু তার দোয়া মোনাজাত সেটি অনুষ্ঠিত হয় এবং হাদির বড় ভাই তিনি যেমনটি জানাজার নেতৃত্ব দিয়েছেন একইভাবে কিন্তু দোয়া মোনাজাত যেটি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ওসমান হাদির বড় ভাই সেটি সম্পন্ন করেন এবং আমরা দেখতে পেয়েছি তার দাফন কার্য সম্পন্নকে কেন্দ্র করে সমাধিসৌধের যে আশপাশের এলাকা এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেমনটি দাফন কার্য সম্পন্ন হওয়ার পরেও কিন্তু বলবৎ রয়েছে এবং তার যে সমাধিসৌধ সেটিকে ঘিরে কিন্তু তার যে ভগ্নরাগী এবং উৎসুক জনতা তাদের কিন্তু আমরা একটি ভিড় দেখতে পেয়েছি এবং পাশেই শাহবাগেও কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন এবং ছাত্র জনতা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন।
দিচ্ছেন এবং সবার মাঝে কিন্তু একটি বক্তব্য, অনতিবিলম্বে কিন্তু হাদির যারা হত্যাকারী তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা, যাতে করে পরবর্তীতে জুলাই যোদ্ধা বা কোনো ধরনের একটিও প্রাণ যাতে আর হানি না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চিত করার দাবি বলছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং পুলিশের যে বিশেষায়িত যে বাহিনী রয়েছে, সোয়াত টিম, একই সাথে ডিবির সদস্য, তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। জানিয়ে রাখি, যেমনটি আমরা জানি যে গত 12 ডিসেম্বর রাজধানীর যে বক্স কালভার রুট সেখানে কিন্তু জুমার নামাজের পর তিনি নির্বাচনী প্রচারণায় বেরিয়েছিলেন এবং নির্বাচনী প্রচারণায় বের হওয়ার পরে কিন্তু সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন শেষে তাকে সন্ধ্যায় সেদিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ার কারণে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়। 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত বৃহস্পতিবার কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং শুক্রবার গতকাল সন্ধ্যায় তাকে দেশে আনা হলে আপনি যেমনটি জানছিলেন, বলছিলেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার লাশ রাখা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে আজকে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। এবং এই মুহূর্তে যদি সমাধিসৌধের আশপাশের এলাকার কথা বলি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মুহুর্মুহু স্লোগান চলছে এবং স্লোগানে কিন্তু হাদিকে স্মরণ করা হচ্ছে। একই সাথে তারা কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যারা জুলাই বিরোধী যারা রয়েছেন বা যারা ফ্যাসিবাদের যারা চক্রান্তে যারা জড়িত আছেন, তারা ফ্যাসিবাদকে যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় কবির সমাধিসৌধের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। শহীদ ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে ছাত্র জনতার গণজমায়েতের সবশেষ খবর জানছিলাম। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:35 বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ISPR। এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তম ছিলেন বিমান বাহিনীর প্রধান এবং একজন দূরদর্শী নেতা, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে উপপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন। পরবর্তীতে তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। AK খন্দকার 2008-এর জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য 2011 সালে তিনি স্বাধীনতা পদক পান। দুপুর থেকে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগন্তুকদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন উন্মুক্ত স্থান ও মানিক মিয়া এভিনিউ সহ তার আশেপাশের এলাকা। দূর দূরান্ত থেকে জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয় এদিন। সকলের চোখে মুখে শূন্যতা, চাপা ক্ষোভ আর কণ্ঠে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রত্যয়। তাদের অনেকেই মেনে নিতে পারছেন না দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন অগ্রসেনানীর ঘাতকের বুলেটের আঘাতে এমন বিদায়। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। জানাজার কয়েক ঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবনের সবুজ প্রান্তর। জনতার উপচে পড়া ঢেউ আছড়ে পড়ে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের সড়কে। শহীদ ওসমান হাদির জানাজার এ দৃশ্য এক বিরল ইতিহাস। পাখির চোখে অযুত জনতার এ দৃশ্য মনে করিয়ে দেয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। মৃত্যুর পরও কোনো মানুষ এমন অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হতে পারেন, তার উদাহরণ রেখে গেলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। জানাজায় স্থল পরিণত হয় জনস্রোতে। সকাল থেকেই দলে দলে জানাজা স্থলে আসতে থাকে কয়েক লাখ মানুষ। হাতে জাতীয় পতাকা আর হাদি হত্যার বিচার দাবিতে প্রকম্পিত হয় চারপাশ। ন্যায় আর ইনসাফের দেশ গঠনের ডাক দেয়া ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চান সবাই। পৃথিবীর ইতিহাসে এরকম শাহাদাতের ঘটনা বিরল এবং এত অল্প বয়সে। আমরা দেখতে পাচ্ছি সরকার এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আশপাশের লোক ধরছে। যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সর্বস্তরের মানুষের পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন। বলেন, যে কোনো মূল্যে বিচার করতে হবে ঘাতকদের। দেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে।
আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। বাঁধ ভাঙ্গা মানুষের এই স্রোত, এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদী বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা সে আসন গেড়েছিল। গোটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জুড়ে শরীফ ওসমান হাদীর বিরহ বেদনায় তারা কাতর। হাদীর প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে হাদী চিরজাগ্রত। যুগ যুগ হাদী হয়ে থাকবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মূর্ত প্রতীক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। তার শেষ বিদায়ে মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকায়। সড়কপথ থেকে মেট্রো রেল সবখানেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হাজারো মানুষ ছুটে আসেন হাদীর জানাজায় অংশ নিতে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। একটি বিদায়, কিন্তু শোক আর প্রতিবাদের ঢেউ যেন পুরো দেশের। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেমেছে মানুষের জনস্রোত। সকাল থেকেই মেট্রো রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই স্টেশন থেকে নেমে পায়ে হেঁটেই রওনা দেন মানিক মিয়া এভিনিউর দিকে। শুধু রাজধানীর মানুষ নয়, বরিশাল, নোয়াখালী, কুষ্টিয়া, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন হাজারো মানুষ। কারো হাতে প্ল্যাকার্ড, কারো চোখে অশ্রু, সবার মুখেই এক নাম, হাদী। প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, যাতে এরকমের হত্যা আর বাংলাদেশে একটাও না ঘটে। ওসমান হাদীর উত্তরসূরি এই কথাটুকু বলতে আমাদের মনে হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। দেশপ্রেম নিয়ে তিনি তার বুককে পেতে দিয়েছেন। বুক পেতে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। দেশের সার্বভৌমত্বের জন্য সে কাজ করে গেছে। সড়ক পথেও ছিল একই চিত্র। বাস, মোটরসাইকেল, রিক্সা সবকিছু থেমে থেমে চলেছে মানুষের ভিড়। আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিল জনতা সামাল দিতে। রাজনৈতিক সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার কণ্ঠে ছিল শোক আর ক্ষোভ। অনেকেই বলছেন হাদীর মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি আন্দোলনের আদর্শের অপূরণীয় ক্ষতি। ন্যায় বিচারের দাবিতে বারবার উত্তপ্ত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ এলাকা। শরীফ ওসমান হাদী চলে গেলেও তার দেখানো পথ, তার উচ্চারণ করা দাবি এখনো মানুষের কণ্ঠে। শেষ বিদায়ে মানুষের এই ঢলই বলে দেয়, হাদী ছিলেন কেবল একজন নেতা নন, ছিলেন একটি প্রজন্মের প্রতীক। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির এক নিভৃত পল্লীতে জন্ম নেয়া ৩৩ বছর বয়সী এক টকবগে যুবক শরীফ ওসমান হাদী। দেশপ্রেমে উদ্দীপ্ত সেই যুবাই পরিণত হয়েছিলেন জাতীয় নেতায়। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের কোটি মানুষ পায় আগ্রাসন বিরোধী আর ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার এক মঞ্চ। স্বল্প সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার অনন্য দৃষ্টান্ত এই বিপ্লবী শরীফ ওসমান হাদী। বিস্তারিত দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। পৃথিবীর উজ্জ্বল নক্ষত্রগুলোর মতো সংক্ষিপ্ত সময়ে কালে কালে অনেকে নিজেদের কাজ দিয়ে, কথা দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্ব দরবারে। হাদী সেরকম একজন, যিনি আসলেন, দেখলেন, জয় করলেন। যুগে যুগে বিভিন্ন আদর্শকে ধারণ করে অনেকেই আন্দোলন করেছেন, কিন্তু কতজনই বা বিপ্লবী হাদী হতে পেরেছেন? মাত্র ৩৩ বছর বয়সে এক জীবনে এত প্রাপ্তি, ইতিহাসে কত মানুষের নিয়তিতে থাকে তা বলা দুষ্কর। হাদীরা যুগে যুগে জন্মায় না, শত বছরে হয়তো একজনই এরকম হয়। ক্ষণ জন্মায় পুরুষ দক্ষিণ বাংলার ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোটকাল থেকেই সাংস্কৃতিক মনা হাদী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে পাঠ চুকিয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পড়াশোনা শেষ করে পড়িয়েছেন কোচিং সেন্টারে, শিক্ষকতা করেছেন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বাকিটা সময় ব্যয় করেছেন সাংস্কৃতিক আন্দোলনে। শরীফ ওসমান হাদী আলোচনায় আসেন জুলাই বিপ্লবে তার অনন্য ভূমিকা ও অনলবর্ষী বক্তৃতার মাধ্যমে। মানুষকে বিপ্লবমুখী করতে তার সেসব বক্তৃতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। জুলাই বিপ্লবের পর সহযোদ্ধারা অনেকেই মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করলেও জুলাই স্পিরিটকে ধারণ ও টিকিয়ে রাখতে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। জান দিব জুলাই দিব না, এরকম নানা আবেগতাড়িত বক্তব্য মানুষকে নতুন করে রাজপথে নিয়ে আসে। সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন হাদী। কিন্তু আধিপত্যবাদী ফ্যাসিস্টদের আতঙ্ক হাদীকে টার্গেট করে গুলি করা হয়, সাথে সাথে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। ওই দিন রাতে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরদিন বিকেলে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর রাত 9:45টায় দুনিয়ার সফর শেষ করেছেন বিপ্লবী তরুণ মহাবীর শরীফ ওসমান হাদী। তার মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবই আনবো। হাদী সবসময় ইনসাফ আর শহীদি মৃত্যু কামনা করেছেন, তাই যেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। হাদীকে মারা যায় না, হাদীরা মরে না, লাখো মানুষের প্রতিবাদ, ক্ষোভ আর প্রার্থনা তাই বলছে। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা ৮-এ আর কোন চাঁদা তন্ত্র চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসন বিরোধী হাদীর এ আন্দোলন চলমান থাকবে এমন প্রত্যাশা সবার। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা শেষে রাজধানীর শাহবাগে জড়ো হয় হাজারো ছাত্র জনতা। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হাদীর খুনিদের গ্রেফতারে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন। এ সময় তিনি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তার ভাষায় ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানান। রিপোর্ট করছেন জুবায়ের প্রধান। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যার কণ্ঠে সেই হাদীর শেষ বিদায়ে জনতার এই উপস্থিতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিকেল 3:50 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবি নজরুলের সমাধির পাশে শহীদ শরীফ ওসমান হাদীকে দাফন করা হয়। দাফনে যাতে কোনো অসুবিধা না হয় ব্যারিকেড দিয়ে ওই এলাকায় জনসমাগম আটকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাদীর দাফন ঘিরে বাড়তি নিরাপত্তা দেখা যায় শাহবাগসহ আশেপাশের এলাকায়। পূর্বের ঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন। ওসমান হাদীকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তিনি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, 17 বছর পর আগামী 25 ডিসেম্বর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। ইফতেখার রেজার রিপোর্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। এদিকে রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে ২৫-এও একইভাবে আমরা জবাব দেব। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনাও করেন মির্জা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শৈশব কাটে ঝালকাঠির নলছিটিতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী। দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক সহ এলাকার মানুষ শোকাহত। ঝালকাঠি থেকে AKM সবুজের পাঠানো তথ্য ছবিতে দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই এমন বজ্রকণ্ঠের অধিকারী ছিলেন শহীদ হাদি। সবসময় অন্যায়ের বিরুদ্ধে তার ছিল শক্ত প্রতিরোধ। সদা হাস্যজ্জ্বল এই মানুষটি সবার কাছেই প্রিয় ছিলেন। যে কারো বিপদ আপদে এগিয়ে আসতেন অকুতোভয় হাদি নামে সাদা মনের মানুষটি। দেশ ও জাতির জন্য কিছু করার ইচ্ছে ছিল তার, কিন্তু ঘাতকের বুলেট নিমিষে যেন সবকিছু শেষ করে দিল। অল্প বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে সামনের কাতারে ছিলেন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চ তৈরি করে জানান দিয়েছেন আধিপত্যবাদ বিরোধের। তার অকাল মৃত্যুতে সহপাঠী সহ গ্রামবাসী যেন স্তব্ধ। তার শৈশবে বেশ চঞ্চল ছিল। সামাজিক যে কোনো কাজের তিনি সঠিক কথা বলতেন এবং ন্যায় বিচারের পক্ষে সবসময় থাকতেন। তার ইচ্ছা ছিল যে সে বাংলাদেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, ইনসাফের পথে কাজ করবে। শহীদ হাদির ইচ্ছে ছিল ইনসাফের রাজনীতি কায়েম করার। ওসমান হাদি সে শহীদ হয়েছে, সে মরে নাই, এবং সেই শহীদ জন্য সারা জীবন এই বাংলার বুকটো যে কদিন থাকবে সে কদিন যেন ইতিহাস পরে মানুষ জানে একজন হাদি আমাদের ছিল, একজন ওসমান হাদির জন্ম এই বাংলাদেশের মাটিতে হয়েছিল। নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন ওসমান হাদির বাবা। বাবার শিক্ষা প্রতিষ্ঠানই দাখিল আলিম শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচনের পথে পথে। নারায়ণগঞ্জ ৪ আসনে ভোটের মাঠে জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত বিএনপি। স্বাধীনতা পরবর্তী সময়ে ৩ বার ধানের শীষ প্রতীক আসনটিতে জয় পায়। তবে বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে আসনটি দখলে নেয় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সমালোচিত প্রার্থী শামীম ওসমান। তবে চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে এবার ভোটাররা সৎ ও দক্ষ প্রতিনিধি বেছে নেবে বলে দাবি জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। সবুজ প্রান্তর আর কংক্রিটে মোড়ানো ফতুল্লা ও সদর এলাকার যানজট আর দখলদারিত্ব নিত্যসঙ্গী। টানা ৩ মেয়াদে নারায়ণগঞ্জের এই আসনটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগের বহুল সমালোচিত ও পলাতক নেতা শামীম ওসমান। নাগরিক বিড়ম্বনা দূর করা তো দূরে থাক, উল্টো নাগরিকদের ভয়ের কারণ ছিলেন তিনি। তাই আসন্ন নির্বাচনে নিজেদের রায়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন ভোটাররা। আমরা তো চাই নির্বাচন, সাধারণ নির্বাচন হোক, নির্বাচন হইলে আমরা ভোট দিব। আমাদের প্রত্যাশা যে একটা ভালো লোক আসুক,
মহিলা হোক আর পুরুষ হোক, যেমন দেশটা শান্তি মতন চলে। আমরা চাই যে প্রার্থীগুলো হচ্ছে যে সবার দাঁড়ের মানে ভোটারদের দাঁড়ে আসুক এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুক। ফতুল্লার 5টি ইউনিয়নের সাথে এবার এই আসনটিতে যুক্ত হয়েছে সদরের 2টি ইউনিয়ন। তফসিল ঘোষণার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। দলটির জোট সঙ্গী জমিয়াতে ওলামায়ে ইসলামকে এই আসনে ছাড় দেওয়ার গুঞ্জন রয়েছে। মোটামুটি আমাদের সাথে কথাবার্তা হয়ে গেছে যে যাত্রা সিট আমাদের জন্য ছেড়েছে, এর মধ্যে নারায়ণগঞ্জ 4ও একটি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি জোটের সাথে যেহেতু আমরা আছি এবং এই জোট নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে, এটাই বোদ্ধাজনদের বলা এবং বোঝা, যেটা আমরা বুঝতে পারছি। তবে ছাড় দিলেও ঐক্যবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পক্ষে স্থানীয় বিএনপি নেতারা। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখান থেকে যদি বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয় সেটাও চূড়ান্ত, ওনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভোটার এবং আমরা মেনে নিব। আবার যদি এখান থেকে জোটকে দেওয়া হয় সেটাও অবশ্যই আমরা মেনে নিব। কাজেই দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যাচ্ছি না। অন্যদিকে 8 দলের জোটে জয় পাওয়ার কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে চায় এনসিপিও। মানুষের সুখে দুঃখে আমরা থাকার জন্য চেষ্টা করেছি। এই জন্য জোটের প্রার্থী ছাড়াও যদি বিএনপির প্রার্থীও যদি সেখানে দেয়, আমাদের দলের মজবুতি এবং আমাদের সামাজিকভাবে নানাভাবে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যে জামাত ইসলামী সেখানে বিপুল ভোটে সম্মানের সাথে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। নির্বাচনমুখী কার্যক্রম আমরা কম করতে পেরেছি, কারণ আমরা 9 মাসের একটা দল। তারপরেও জনগণের কাছে ভালো সাড়া পাচ্ছি এবং আশা করি জনগণ মানে তারুণ্যের যে শক্তি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল, দেশের পরিবর্তনের লক্ষ্যে এই শক্তিকে সমর্থন দেবে ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে প্রভাবকের ভূমিকায় থাকতে পারে প্রায় 1 লাখ তরুণ ভোটার। আওয়ামী লীগ আমলের বিতর্কিত 3টি নির্বাচন ছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির অবস্থান ছিল শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 2 দফায় এই আসনটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় জোট সঙ্গীদের নিয়ে আলোচনা বেড়েছে। আর এমন পরিস্থিতির সুযোগ নিতে মুখিয়ে আছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো। তাই ভোটের আগে নতুন এক সমীকরণে জমজমাট ভোটের আশা করছেন স্থানীয়রা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। প্রথম দল হিসেবে বিপিএল এর অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি নেয় রাজশাহী। প্রধান কোচ হান্নান সরকারের তত্ত্বাবধানে অনুশীলন করেছে দলটি। তবে প্রস্তুতি নিলেও অধিনায়কত্ব কে করবেন তা এখনও নির্ধারণ করেনি রাজশাহী। মিরপুরের একাডেমি মাঠে এদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম সহ দলের মূল ক্রিকেটাররা। আগামী 23শে ডিসেম্বর বিকেলে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে দলটি। এর আগেই ঢাকাতেই প্রস্তুতি নেবে রাজশাহী। উদ্বোধনী ম্যাচের দলের সবগুলো বিদেশি ক্রিকেটারকে পাওয়া নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ হান্নান সরকার। পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে সিরিজটা, সেটার কারণে কিছু প্লেয়ারকে হয়তো আসা যাওয়া করতে হতে পারে, যেটা আপনারা জানেন যে এনওসি যখন দেওয়া হয়েছে তখন কিন্তু ফুল সিজনই দিয়েছে। আমরা ফর এক্সাম্পল আমরা জানি যে পাকিস্তান টিমে নওয়াজ এবং ফারহান রেগুলার টি20 প্লেয়ার, কিন্তু এখনও কিন্তু টিম সিলেকশন হয়নি। সো তাদেরকে আমাদের ফুল এনওসি দেওয়া হয়েছে একদম বিপিএল এর ফাইনাল ডে পর্যন্ত। সেই এনওসি আমরা পেয়েছি। এখন যদি তারা ন্যাশনাল টিমে কল পায়, সেটা একটা নিয়মই থাকে যে ন্যাশনাল টিমে কল পেলে তাদের ন্যাশনাল ডিউটির জন্য যেতেই হবে। খেলোয়াড়দের স্বার্থে বিসিবি ও বিদ্রোহী ক্লাবগুলোর মধ্যকার দ্বন্দ্ব নিরসন করা উচিত বলে মনে করেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। এছাড়াও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তিনি যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, ক্রিকেটকে তিনি কলুষিত করেছেন এবং তার কারণে কিন্তু আজকে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ক্লাবগুলোকেও আমি অনুরোধ করব যে বোর্ডের সাথে আপনাদের যেই টানাপোড়েন রয়েছে সেটা সাময়িকভাবে কাটিয়ে উঠে আপনারা খেলাটাকে মাঠে রাখেন, খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয়।